করেছেন ট্রায়াল অ্যান্ড এরর মেথডে, আর আমার ছাত্ররা নলেজটাকে নিয়ে তারপরে কাজে লাগায়। আর আপনি কাজ করতে করতে নলেজটা গ্যাদার করেছেন। তিনি কিন্তু এফ.ডব্লিউ. টেলরকে চেনেন, হেনরি ফ্রয়েডকেও চেনেন। কিভাবে চেনেন? তার কাজগুলো দেখলাম যে এফ.ডব্লিউ. টেলরের যে প্রিন্সিপালস সেগুলো তার মধ্যে আছে, হেনরি ফ্রয়েডের যে 13 প্রিন্সিপালস তার মধ্যে আছে। কিন্তু উনি লেখাপড়ায় কিন্তু অত পটু না। আমরা যদি আরো শিল্পপতির কথা বলি, বহু শিল্পপতির নাম বলে দিতে পারবো, যারা অনেক বড় বড় শিল্পপতি, কিন্তু লেখাপড়ায় কিন্তু ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটাই বলি না কেন, কোনোটি কিন্তু তাদের জ্ঞান নেই। কিন্তু তারা নিজেরা কাজ করতে করতে এত ভালো স্কিল যে তারা কিন্তু এখন একজন দক্ষ এন্টারপ্রেনিউর। তাহলে আমরা কিন্তু কখনোই একজন ভালো যদি উদ্যোক্তা হতে পারি, একটা চাকরি খোঁজার চেয়ে, সেটি কি আমাদের জন্য ভালো না? এখানে অনেক আলোচনা হয়েছে, বলছে সবাই আমরা জব মার্কেট, জব মার্কেট, জব মার্কেটের কথা বলি। আমরা এটা কেন বলি না যে উই আর দ্য ক্রিয়েটর অফ জব মার্কেট? আমরা জব মার্কেট সৃষ্টি করব, আমরা নিজেরাই এন্টারপ্রেনিউর হব, আমরা নিজেরাই বিজনেসম্যান হব। বিজনেস লাইনে পড়ানো হয়েছে তার অর্থ এই নয় যে আমি যে ওই রকম একটা কোম্পানির প্রমি গ্রুপ বলি, প্রাণ বলি, বা কিস বলি, বা যাই বলি না কেন, সেখানে আমি একজন সিম্পল মার্কেটিং অফিসার বা সিম্পল একজন এক্সিকিউটিভ হয়ে আমি সেখানে কাজ করব, সে শুধুমাত্র সেই জন্য নয়। আবার এটার জন্য যে নয় তাও না, এটার জন্যও করেছি, সেটাও ঠিক আছে। বাট আমরা চেষ্টা করব যে আমরা কেন এন্টারপ্রেনিউর হতে পারবো না। উনি বলতেছিলেন যে আপনার ম্যানেজমেন্ট বা আপনার এই বিজনেসের স্টুডেন্টরা মানে আর কেউই দেখেন এন্টারপ্রেনিউর হতে পারে না, কিন্তু আমরা এন্টারপ্রেনিউর হতে পারি। তার মধ্যে আমরা পারি না, কারণ হলো আমাদের দুইটা প্রবলেম আছে আমার মতো। হয়তো এখানে একে মনিরুজ্জামান আছে, হয়তো ডিফার করতে পারে, উনি অনেক সিনিয়র। একটা হলো যে আমরা রিস্ক নিতে পারি না, আমরা হলাম রিস্ক অ্যাভয়েডার। আমরা মনে করি যে মাসের শেষে বেতন আসবে, ওটা দিয়ে কোনো মতো বউ ছেলে মেয়ে নিয়ে চলতে পারলেই হয়ে গেল, আর কোনো কিছু টাকা পয়সার দরকার নেই। আর আরেকটা হলো শর্টেজ অফ ক্যাপিটাল। আসলে আমাদের মূলধন নেই। মূলধনের প্রবলেম কিন্তু আমি আমার অনেক ছাত্র ছাত্রী আছে যারা বিজনেস করে, এখন অনেক এন্টারপ্রেনিউর হয়েছে, তারা বেশ অনেক বড় বড় বিজনেস করে। আসলে তারাও বলে যে ক্যাপিটাল ডাজ নট এ ম্যাটার। এখানে ম্যাটার হলো রিলেশন অ্যান্ড রিস্ক সিকার, ঝুঁকি নিকা। কারণ সব মানুষই তার ঝুঁকি নিতে পারবে না। সেই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো যে তোমরা পাস করে শুধু চাকরির সন্ধানই করো না, তোমরা একটা ভালো এন্টারপ্রেনিউর হও, একজন ভালো উদ্যোক্তা হও, যাতে একটা তোমরা বিজনেস নিজেরাই তৈরি করতে পারো, এবং সেখানে যেন দেশের মানুষজন এসে তোমাদেরকে তাদের চাকরি দিতে পারো, তোমরাই যেন একজন এমপ্লয়ার হও। আরেকটি বিষয় বলে, আমি একটু বেশি বলছি এই কারণেই যে যেহেতু প্রধান অতিথি নেই, একটু সময় আছে, সেই জন্য বলছি। আরেকটি বিষয় হলো এই বিশ্ববিদ্যালয়টি জনগণের অর্থে চলে। একটা প্রাইভেট ইউনিভার্সিটি যেমন তোমাদের দেওয়া ছাত্রছাত্রীদের দেওয়া অর্থে চলে, এই বিশ্ববিদ্যালয়টি কি চলে কিন্তু একটা জনগণের অর্থে। এবং আমি মনিরুজ্জামানও কিন্তু জনগণের অর্থ দিয়ে বেতন পাই।
তাহলে কি আমাদের কিন্তু এই দেশের মানুষের উপরে একটা দায়বদ্ধতা আছে। আমরা কিন্তু তাদের কাছে অ্যাকাউন্টেবল। আমি যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছি, জনগণের টাকা দিয়ে পড়েছি। সুতরাং আমরা যেন সাধারণ মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, এবং এই যে জনগণের টাকা দিয়ে পড়লাম সেই টাকা যেন আমরা যথার্থ ব্যবহার করতে পারি, যাতে করে আমাদের জনগণের উপকারে আসে। পৃথিবীতে 3 জন মানুষ তোমার ফ্রেন্ড, এবং এরা তোমার মঙ্গল কামনা করে। বাকি কেউই সঠিকভাবে মঙ্গল কামনা করে না। 1 নাম্বার হলো তোমার মা। কিছু না দিলেও মা দোয়া করে, কিছু না বললেও, যদি আমি কোনো খারাপ কথা বলি, আমার যদি কোনো উপকার হয়, আমি যদি বড় কিছু হই, পৃথিবীর সবচাইতে বেশি খুশি হয় হলো মা। আর দ্বিতীয় হয় বাবা। আর 3 নাম্বার যিনি আছেন তিনি হলেন শিক্ষক, যে শুধু তার ছেলে মেয়েদের দেখে, ছেলে মেয়েদের উপরে ওঠা দেখে, বড় কিছু দেখে শুধু গর্বই বোধ করে, জানো আমার ছেলে অমুকখানে আছে, আমার ছেলে এটা করে, আমার মেয়ে এটা করে। শিক্ষক বলে, বাবা বলে, আর মা বলে। আর বাকি সবাই হিংসা করে। আমার স্যার আবার বলতেন যে তুমি যা বললা এটার উল্টাটা হবে। 1 নম্বরে আসবে শিক্ষক। কারণ ছোটবেলায় বাবা মা জন্ম দেওয়ার পর থেকে কার কাছে শিখছো? শিক্ষক, স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজ, ইউনিভার্সিটি, সবসময় তো আমার সাথে ছিলাম। তোর বাবা মার সাথে কতক্ষণ থাকলো? আমি তোকে গড়ে তুলছি। সুতরাং আমি, আর বাকিরা কি করে জানো? আরে ও তো বিসিএস এর রিটেনে টিকলো, কেমনে বুঝলাম না, মনে হয় ঘুষ টুস দিয়ে টিকছে, নইলে খুব ক্লোজ ফ্রেন্ড, কিন্তু ও তো কিছুই জানতো না, ও পারলো কি করে, তাই না? টিকলো। আর ব্যাংকে ওর দুলাভাই আছে না, এই জন্য ব্যাংকে চাকরি হয়েছে, নইলে ওকে চাকরি পাওয়ার মতো যোগ্যতা আছে না। কে বলে? বন্ধু বলে, তাই না? আর বন্ধু যদি উপর লেভেলে উঠে যায়, আর আমি যদি নিচের লেভেলে থাকি, যদি বন্ধুর কাছে স্লিপ দিই, বলে দাও সময় নেই, আমি নাই এখানে, তাই বলবে না? কে বলে? বন্ধু, তাই না? আর ওয়াইফ বলে কি? হ্যাঁ, তুমি কি যে লেখাপড়া করছো জানি, তোমার সাথে আমি ভালো জানি, তুমি এই উপরে উঠছো, এটা কোনো ব্যাপার হলো? তার মানে সেও পছন্দ করে না। আবার অপর দিক থেকে স্বামীও তাই মনে করে। তোমার মতো মেয়ে কত লেখাপড়া করছে, কত মেয়ে আছে, এটা কোনো ব্যাপার হলো? ভাই বলে ও তো ভালোই আছে, থাকবে না, এখন অনেক সুযোগ সুবিধা, ওর অনেক কিছু হয়েছে। বোনও তাই বলে। তার মানে সবাই কিন্তু কোনো না কোনো ভাবে কিছু না কিছুর প্রত্যাশা করে। বন্ধুর কাছে বন্ধু গেলে বলে যে আমার বন্ধুরা আমাকে হেল্প করলো না, কিন্তু এই 3টা মানুষ নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে, কিছু যায় না। আমার এ পর্যন্ত কয়েক লক্ষ স্টুডেন্ট আছে মার্কেটে, বিজনেসম্যান আছে, কত টাকা তারা ইনকাম করে। কোনোদিন তো বললো না যে স্যার 10টা টাকা নেন তো আপনি, প্রতি মাসে 10 টাকা করে আপনার দিন। আমি জানি তোমরাও বলবে না, আমরাও নিব না, কিন্তু আমরা শুনে ওই 10 টাকা না, অনেক কোটি কোটি টাকার পরিমাণ আনন্দ পাবো যে আমার ছেলে, আমার মেয়ে আজ এত বড় হয়েছে, এত বড় কিছু করতে। এর চেয়ে পাওয়া আর একজন শিক্ষকের আর কিচ্ছু হতে পারে না। আমার কৃতিত্ব তো ওই জায়গায়, একজন শিল্পী একটা ছবি আঁকে, একজন শিল্পী একটা গান গায়, স্যাররা বললেন নাটক করে, অভিনয় করে, অনেক কিছু করে। তার সফলতা কখন হয়? যখন সেটি মার্কেটে গেলে সবাই বলে যে না ভালো, তখন তার সফলতা। যদি আমার ছেলে মেয়ে কোথাও যায়,
ওই মালিকের সাথে আমার পরিচয় থাকে, যদি বলে যে আপনার ডিপার্টমেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমার এখানে চাকরি করে, খুবই ভালো, তখন কোটি কোটি টাকাও আমাকে এত আনন্দ দিতে পারে না যতটা আনন্দ এই সংবাদটুকু আমাকে দেয়। আমাদের একে মনিরুজ্জামান বলছিল যে আমি ওই বিসিএস এর ভাইবা গেছিলাম, সেখানে আমার ছেলেরা খুব ভালো করছে, শুনে আমার ভালো লাগলো যে আমার ছেলেমেয়েরা ভালো করেছে। একদিন তোমরা অনেক বড় কিছু হবে, সেই দিন এই ডিপার্টমেন্টের কথা ভুলে যাবে না এবং ডিপার্টমেন্টের সাথে তোমরা বন্ধনে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ। আমরা যারা চেয়ারম্যান স্যার আন্ডারে ইন্টার্ন আছি, আমি দেখাতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের স্যার কতটুকু আন্তরিক। তিনি আমাদের বলেছেন তোমরা যদি কোথাও ইন্টার্ন না পাও তাহলে আমার কাছে এসে বলবে, আমি তোমাদেরকে ইন্টার্ন ম্যানেজ করে দেবো। আমি মিজান স্যারকে অনুরোধ করবো যেন তিনি স্যারদের সাথে স্টেজে অংশগ্রহণ করেন এবং তার জন্য জোরে করতালি হবে। অনেক ব্যাপারে আমাদের শিক্ষকরা আমাদের উপর মনোমালিন্য হয়েছেন, যেটা হয় ক্লাসের কোনো বিষয়, এক্সাম বা অন্য বিষয়ে। কিন্তু এর হওয়ার পরে আমরা একটা ছোট ভুল করার পরে যখন আমাদের স্যার আমাদের উপর রাগ করেন, তখন আমরা যখন সবার সাথে ফেসবুকে কমিউনিকেট করি বা সবার মতামত নেই, তখন থেকে সবার মনটা খারাপ হয়ে যায়। কিন্তু ভুল করার সময় কিন্তু কারো মন খারাপ ছিল না। আজকে আমি আমাদের পঞ্চম ব্যাচের পক্ষ থেকে, আমাদের এই ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ 5th ব্যাচের পক্ষ থেকে ম্যানেজমেন্ট স্টাডিজের সকল শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য আমি সকলকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি এবং জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার আমাদেরকে মাফ করবেন, আমরা অনেক সময় আমরা না জেনে অনেক ভুল করেছি। আজকে এই অগ্রগতিতে তাকে ভুলের শুভেচ্ছা জানাতে বিদ্যার্থীর পক্ষ থেকে। Gracias.